কালের কণ্ঠ সংবাদে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নুসরাত জাহান কলি। শিক্ষার্থীদের মাদক গ্রহণের বিষয়টি বরাবরই থাকছে আলোচনায়। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীরা আশঙ্কাজনক হারে এতে জড়িয়ে পড়ছেন। এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে নানা কথা হলেও বাস্তবায়ন দেখা যায়নি খুব একটা। এবার কঠোর হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও জানাচ্ছেন সাইদ রহমান। দীর্ঘ ছুটি এবং উপাচার্য ও উপ উপাচার্য সহ প্রশাসনিক শীর্ষ পদগুলোতে নিয়োগের পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কোনো ছাত্র সংগঠন নয়, এবার আবাসিক হলগুলোতে শতভাগ আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে শর্ত হলো ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হতে হবে, অর্থাৎ এই টেস্টের মধ্য দিয়ে যাদের রক্তে মাদকের উপস্থিতি পাওয়া যাবে তারা হলে থাকতে পারবেন না। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রশাসন থেকে মাদক নির্মূলের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা হচ্ছে অবশ্যই প্রশংসনীয়। আমরা আশা করতেছি এই তৎপরতা হচ্ছে চালু থাকবে। প্রশাসন থেকে প্রতিনিয়ত নিয়মিতভাবে ওইদিকে চেক করা হবে যে কেউ মাদক সেবন করছে কিনা, এবং এই তৎপরতা আশা করি হলের দিকেও হচ্ছে চালু থাকবে। বিশ্ববিদ্যালয় থেকে যে অভিযানগুলো চালানো হচ্ছে আমার মতে এটা খুবই প্রশংসনীয়, কারণ রিসেন্টলি দেখা গেছিলো যে বিভিন্ন জায়গায় যেমন স্টেশনে হোক, হলে হোক, গলাচুপিতে হোক এই মাদক সেবন বা মাদক একটা আখড়া গড়ে উঠছিল। সবাই ওপেনলি খাইতেছে, যার কারণে দেখা যাচ্ছে নর্মাল মানুষজন ওখানে যেতে অস্বস্তি বোধ করতেছে বা নর্মাল মানুষজন ওখানে যেতে চাচ্ছে না বা গেলে নিজেকে সেফ ফিল করতেছে না। তারপর দেখা যাচ্ছে যে হল থেকে এরকম এই অস্ত্রগুলো বের হচ্ছে। এটা তো একজন শিক্ষার্থীর জন্য কখনোই কাম্য না যে তাদের জায়গা থেকে এরকম অস্ত্রগুলো বের হবে। একবার মাদক গ্রহণ করা শুরু করলে সেই শিক্ষার্থীর পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসাটা কঠিন হয়ে পড়ে। পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন মাদকাসক্ত ওই শিক্ষার্থী। যারা মাদকাসক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের মাদকাসক্ত নিরাময় জাতীয় সেন্টারগুলোতে তাদেরকে রিহ্যাবিলিটেশন করার ব্যবস্থা করা যেতে পারে। নিয়মিত বেসিসে মাদকাসক্ত যারা আছেন তাদেরকে আমরা ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম করে তাদেরকে সেটার জন্য অ্যাওয়্যার করতে পারি। মেন্টাল হেলথ সেন্টার যেগুলো আছে সেখানে তাদের জন্য বিশেষ কাউন্সিলিং সেন্টার তৈরি, বিশেষ কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে আমরা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি। ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করে তুলতে যা যা করা দরকার তার সবই করবে প্রশাসন, এমনটাই জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি জানান, নিয়মিত বিরতিতে হলগুলো পরিদর্শন করা হবে। মাদক মুক্ত ক্যাম্পাস, এখানে তো শিক্ষা হবে, গবেষণা হবে, কালচারাল প্রোগ্রাম হবে, এক্সট্রা কারিকুলার হবে। আর সেখানে যদি মাদক কারবারিদের স্বর্গরাজ্য হয় তাহলে পরিবেশ কি করে আমরা তৈরি করব? আমাদের প্রক্টোরিয়াল টিম রাত দিন 24 ঘন্টা এই বিষয়ে জিরো টলারেন্স নিয়ে এগিয়ে চলছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা অনেক শিক্ষার্থীদেরকে সতর্ক করেছি, আমরা এনে কাউন্সেলিং করেছি যে পদ্ধতিতে হয়। এরপর এমনকি আমরা একজন মাদক কারবারিকে, যার বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, সে জেলও খেটেছে, তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যদিও পরবর্তী পর্যায়ে আমরা শুনতে পাই যে এলাকার প্রভাবশালী নেতারা তাকে ছাড়িয়ে নিয়েছে, যেটা খুবই নিন্দনীয় এবং আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। আমরা কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে এই রাজনৈতিক প্রভাবের কারণে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদকের আখড়ায় পরিণত হওয়ার খবর সামনে এসেছে। তাই এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে চবি প্রশাসন। শুধু মাদকসেবী নয়, যারা ক্যাম্পাসে মাদক সাপ্লাই দিচ্ছে তাদেরকেও পাকড়াও করার চেষ্টা করবে প্রশাসন। আমরা প্রথমত পদক্ষেপ হিসাবে ছাত্রদের ডোপ টেস্ট করার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি। যারা ক্যাম্পাসে থাকবে, ডোপ টেস্টে যদি প্রমাণিত হয়, প্রথমত তারা বিশ্ববিদ্যালয়ের হল থেকে তাদেরকে হলের যে অধিকার, সেই অধিকার কিন্তু তারা আর পাবে না, কারণ কোনো মাদক সেবী কোনো হলে থাকতে পারবে না। এর পরবর্তীতে আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, আর অন্যান্য কমিটি আছে, সেই কমিটিগুলোতে তাদের নামগুলো যাবে, ওনারা পর্যালোচনা করে যে গাইডেন্স দিবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মাদক সেবীর থেকে মাদক ব্যবসায়ীদের এবং সিন্ডিকেটের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি। যারা মাদক সাপ্লাই দিচ্ছে, আপনারা দেখবেন যে কিছুদিন আগেও কিন্তু গত 2-3 দিন আগে একজন মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে। আনফর্চুনেটলি আমরা শুনতে পেরেছি যে সে জেল থেকে বেরিয়ে গেছে। আমরা ভবিষ্যতে এই ধরনের যাদেরকে ধরবো, আমরা এই ব্যাপারে শক্ত অবস্থানে থাকব। আমরা মাদক ব্যবসাকে নির্মূল করবার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নেবে। আমাদের একটা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, আমাদের প্রক্টোরিয়াল বডি অ্যাক্টিভ আছে। এই ব্যাপারে
আমরা শিক্ষার্থীদেরও সহযোগিতা চাই, সাংবাদিকদের সহযোগিতা চাই, সাথে সাথে আমরা গার্ডিয়ানদের সহযোগিতা চাই এবং আমরা শিক্ষার্থীদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষার্থীর জন্য। কারণ মেন্টাল হেলথ থেকে যদি আমরা এই যে মাদকের যে ক্ষতিকর প্রভাবটা যদি তাদেরকে মানসিকভাবে যদি বুঝাতে না পারি, সাইকোলজিক্যাল দৃষ্টিকোণটাকে যদি না দেখি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মাদক নির্মূল করতে পারব না। শিক্ষার্থীরা চান মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকুক, ক্যাম্পাসে ফিরে আসুক সত্যিকারের পড়াশোনা ও গবেষণার পরিবেশ। সাইদ রহমান, কালের কণ্ঠ। প্রতিদিনই তীব্র হচ্ছে ডলার সংকট। ব্যাংক ঋণের সুদের হার 14% ওপরে চলে গেছে আরও আগে। এর মধ্যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডলারের দর। সুদের ব্যয়ের সঙ্গে ডলারের বিনিময় হার ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি চাপে পড়ছেন ব্যবসায়ীরা। ফলে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। ডলার সংকট এখন ব্যবসায়ীদের বড় সমস্যা। 85 টাকার ডলার এখন 122 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। 30% বেশি পরিচালন ব্যয় বৃদ্ধি ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। ডলার সংকট তীব্র হচ্ছে প্রতিদিনই। ব্যাংক ঋণের সুদের হার 14% ওপর চলে গেছে আরও আগে। এর মধ্যে ডলারের দর কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সুদ ব্যয়ের সঙ্গে ডলারের বিনিময় হার ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি চাপে পড়েছেন ব্যবসায়ীরা। চাপ সামলাতে সময় মতো ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না তারা। এতে নতুন করে খেলাপি হয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকের নীতির কারণে ব্যবসায়ীদের ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে। সংকটের কারণে এলসি খোলা কঠিন হয়ে যাচ্ছে। বাড়তি দামে এলসি খুলতে হচ্ছে। এসব প্রভাব পড়ছে সামগ্রিক ব্যবসার ওপর। ফলে ব্যাংক ঋণের কিস্তি শোধ করতে বিলম্ব হচ্ছে। এতে অনেকে খেলাপি হয়ে পড়ছেন। এই অচল অবস্থা রোধে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, দেশের বড়, মাঝারি কিংবা ছোট সব খাতের ব্যবসায়ীদের বাড়তি সুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থায় ঋণের সুদহার দ্বিগুণ হয়ে যাওয়ায় অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে খেলাপি ঋণের চাপ আরও বহুগুণ বেড়ে যাবে। একই সঙ্গে পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতিও বাড়বে। টাকার এই রেকর্ড অবমূল্যায়নের প্রভাবে আমদানি নির্ভর প্রতিটি পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ব্যবসার ব্যয়। সম্প্রতি ডলারের উৎস হিসেবে রেমিটেন্স প্রবাহ কিছুটা বৃদ্ধি পেলেও বিভিন্ন কারণে কমেছে রপ্তানির পরিমাণ। এতে দেশে মূলত ডলারের ঘাটতি বেড়েছে। অনেক ছোট কোম্পানি যারা নিয়মিত ঋণ পরিশোধ করছেন, তারাও এখন ঠিকভাবে কিস্তি দিতে পারছেন না। এসব প্রতিষ্ঠান গত 1 বছরের ব্যবধানে খেলাপি হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, গত 1 বছরে শুধু দুর্দশাগ্রস্ত খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 1,10,000 কোটি টাকা। অন্যান্য খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে। এর বড় কারণ ডলারের দর বৃদ্ধির চাপে ব্যবসায়ীরা সময়মতো কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছেন। ব্যবসায়ীরা জানান, ডলার সংকটে তারা চাহিদা অনুযায়ী আমদানির এলসিও খুলতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে দেশের আমদানি কমার হার ছিল 15.81%। 2023-24 অর্থ বছরে গত ডিসেম্বর পর্যন্ত আমদানি কমার হার প্রায় 30% পৌঁছেছে। 2021-22 অর্থ বছরে প্রতি মাসে যে পরিমাণ পণ্য আমদানি হতো, বর্তমানে আমদানি হচ্ছে তার অর্ধেক। চাহিদা অনুযায়ী মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি করতে না পারায় দেশের অনেক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার বড় অংশ বসে থাকছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। হজ ও ওমরা পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের লক্ষ্যে এ হজ পালন করেন।
তবে অবাক করা বিষয় হচ্ছে এবছর হজ নিবন্ধনের প্রথম মাসে সাড়া পড়েছে ব্যাপক। মেয়াদ শেষ হওয়ার আগেই 52,141 জন হজযাত্রী প্রাক নিবন্ধিত হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। 2025 সালের হজের প্রাথমিক নিবন্ধন 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বুধবার পর্যন্ত 52,836 জন প্রাক নিবন্ধন করেছেন। হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত সরকারি মাধ্যমে 2,753 জন এবং বেসরকারি মাধ্যমে 50,083 জন হজযাত্রী প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যদিকে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন 609 জন, বেসরকারি মাধ্যমে এই সংখ্যা 402। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে নিবন্ধন কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত এবং এটির সময় আর বাড়ানো হবে না। হজে যেতে হলে প্রথম ধাপে 30,000 টাকা ফি পরিশোধ করে প্রাক নিবন্ধন করতে হবে। পরবর্তী সময় 3 লাখ টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের। হজের প্যাকেজ ঘোষণা হলে বাকি টাকা পরিশোধ করা যাবে। এবছর বাংলাদেশকে 1,27,198 জনের কোটা দেওয়া হয়েছিল, কিন্তু চলতি বছর মাত্র 85,257 জন হজযাত্রী গমন করতে পেরেছেন। তবে খরচ বেড়ে যাওয়ায় চলতি বছর হজ কোটার প্রায় 35% পূরণ করতে পারেনি বাংলাদেশ। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের জন্য একই সংখ্যক কোটা পেয়েছে বাংলাদেশ। এবার যাতে কোটা পূরণ হয় সেজন্য খরচ কমানোর দাবি জানিয়েছেন হজযাত্রী ও এজেন্সিগুলো। এর আগে 2024 সালে বাংলাদেশ থেকে মোট 1,27,198 জন হজযাত্রী হজে অংশগ্রহণ করার কথা থাকলেও বাংলাদেশ থেকে মোট 85,225 জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। গতবারের হজে 65 বাংলাদেশির মৃত্যু হয়েছে, যার মধ্যে পুরুষ 52 এবং মহিলা 13 জন হজযাত্রী মারা গেছেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ। যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ইরান সংঘাত পৌঁছেছে চরমে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে বৃহত্তর যুদ্ধ নিয়ে যে শঙ্কা ছিল তাই যেন বাস্তবে রূপ নিচ্ছে। পরিস্থিতি এখন 1967 সালের আরব ইসরায়েলের যুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে প্রধান প্রশ্ন, সংঘাত কতটা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে কিনা। ফারজানা সোনিয়ার প্রতিবেদনে জানাচ্ছেন সাবরিনা কাজী। লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তেহরান। গোটা ইসরায়েল জুড়ে আছড়ে পড়ে প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল। নিশানা করা হয়েছিল মোসাদের সদর দপ্তরকেও। অল্পের জন্য রক্ষা পায় সেটি। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি নেতানিয়াহুর সরকার। তবে কিছু স্কুল এবং ভবনে ধ্বংসের চিহ্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বলেছেন এর ফল ইরানকে পেতে হবে। ইরানে এবার যে ইসরায়েল পাল্টা হামলা চালাবে তাতে কোনো সন্দেহ নেই। বিবিসি জানিয়েছে ইসরায়েলের এখনকার কৌশল হলো একসঙ্গে দুইভাবে এগোনো, হত্যা, বিমান হামলা ও প্রতিরোধ, যার মাধ্যমে ইরান ও ছায়াশক্তিগুলোকে বুঝিয়ে দেয়া যে ইসরায়েলে আঘাত করলে আরও বেশি শক্তির মুখোমুখি হতে হবে। কিন্তু ইসরায়েলের প্রতিশোধ কেমন হতে পারে? ইরানে হামলার জন্য দীর্ঘদিনের একটি পরিকল্পনা ইসরায়েলের হাতে থাকবে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে যারা এবং যারা এটি পরিচালিত করেছে তাদের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা বাড়াতে পারে ইসরায়েল। আর যদি দেশটি আরও বেশি কিছু করতে চায় তাহলে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে। ইতিমধ্যে ইরানের গোয়েন্দারাও জানিয়েছেন ইসরায়েল যে কোনো সময় পরমাণু ও তেল কেন্দ্রে হামলা চালাতে পারে। তবে যে পথেই এগুক ইসরায়েল, এতেও ইরানের পাল্টা হামলা অবশ্যম্ভাবী হয়ে উঠবে।
ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। যদিও সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন ইরান বড় ধরনের কোনো যুদ্ধে জড়াতে চাইবে না। ইসরায়েলের সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র পরবর্তী করণীয় নির্ধারণে জোর দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে একযোগে কাজ করছে যুক্তরাষ্ট্র। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। সাহারা মরুভূমির বুকে দিনে দিনে বাড়ছে সবুজের ছোঁয়া। আফ্রিকার বিশাল মরুভূমির উষ্ণ বাদামি শরীর ঢেকে যাচ্ছে সবুজের চাদরে। বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলে বাড়ছে গাছপালার পরিমাণ। সম্প্রতি নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমন কিছু দৃশ্য যা দেখে অবাক হয়েছেন বিজ্ঞানীরাও। কৃত্রিম উপগ্রহটি সাহারা মরুভূমির সবুজ শ্যামল রূপ তুলে ধরেছে। বিস্তারিত মাজহারুল ইসলামের প্রতিবেদনে। কিয়ামতের আলামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠ ঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্যে। চারিদিকে শুধু ধুধু প্রান্তর, যেদিকে দু চোখ যায় শুধু বালি আর বালি। দূর দূরান্তে তাকালেও মরুভূমির বুকে পানির হদিস পাওয়া বড় দায়। নাসার উপগ্রহের ক্যামেরায় যে ছবি সেপ্টেম্বর মাসে ধরা পড়েছে তাতে দেখা গেছে মাত্র 1 মাসের মধ্যেই টলটলে পানি ভরে উঠেছে প্রায় শুকনো হ্রদগুলো। সাধারণত সাহারার হ্রদগুলো শুষ্ক থাকে, বেশিরভাগ হ্রদে পানির লেশ মাত্রও থাকে না। এই ঊষর প্রাণহীন বালির প্রান্তরে এত সবুজের অস্তিত্বের কারণ কি? প্রকৃতির এই বিপরীতধর্মী আচরণের নেপথ্যে কি লুকিয়ে রয়েছে? প্রকৃতির কোনো খামখেয়ালি আচরণ ভুল বদলে গেল মরু সাহারার? সাহারার এই পরিবর্তিত রূপের নেপথ্যে রয়েছে এক ঘূর্ণিঝড়, যার জেরে পাল্টে গেছে সাহারার একাংশের ছবি। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণে গত 7 এবং 8 সেপ্টেম্বর সাহারা মরুভূমির উত্তর পশ্চিমাংশে বৃষ্টি হয়েছে। অতিক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপে সেপ্টেম্বরের শুরুতে ভারী বৃষ্টি হয়েছে সাহারা মরুভূমির বিস্তীর্ণ অঞ্চলে, আর তাতেই কার্যত সবুজের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আফ্রিকার বিষুবরেখার উত্তরে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যায়। পৃথিবী যত বেশি উষ্ণ হচ্ছে ততই উত্তরে সরে যাচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভারেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলের সীমানা। পৃথিবীর বুকে আফ্রিকার উত্তর অংশই রুক্ষতম, কিন্তু এবার সেপ্টেম্বর মাসে অন্য বছরের তুলনায় 5 গুণ বেশি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় বন্যাও হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বের উষ্ণতা বেড়ে পরিবেশগত পরিবর্তন আসছে। তার ফল ভোগ করছে সাহারাও। অবশ্য এতে সাপে ভর হয়েছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমিটির। পৃথিবী যত বেশি উষ্ণ হবে, দিনের পর দিন সাহারায় তত সবুজায়ন হবে। সাহারায় সবুজের পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জলবায়ু গবেষকরা। খ্রিস্টপূর্ব 2500 সাল থেকে বর্ষা ক্রমশ দক্ষিণে সরে যেতে শুরু করেছে। বৃষ্টির অভাবে ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয় সাহারা। মাজহারুল আলম, কালের কণ্ঠ। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।